আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা পড়ছিলাম পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতিসমূহ। এর মধ্যে আমরা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ, উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ এবং আহ্বাও নীতি, এই তিনটা পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা অরবিটালে ইলেকট্রন প্রবেশ বা হুন্ডের নীতি পড়ব। এই হুন্ডের নীতিটা আমাদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সো আজকের ক্লাস সবাইকে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। এখন আসো, হুন্ডের নীতিতে কি বলছে আমরা একটু পড়ে নিই। সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকতে পারে এবং এই অযুগ্ম বা বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন হবে একমুখী। আসেন, এটা থেকে আমরা কি বুঝলাম? সমশক্তি সম্পন্ন অরবিটালে, অরবিটাল কোনটা আমরা এর আগে জেনেছি। এখন দেখেন 3p আর 4s, এই দুইটা অরবিটাল কি সমশক্তি সম্পন্ন? না। 3p এর শক্তির মান 5 এবং 4s এর শক্তির মান 4, এই দুটার শক্তির মান সমান না। তাহলে আগে আমাদের বুঝতে হবে সমশক্তি সম্পন্ন অরবিটাল কি। এখন যদি বলি 3px এবং 3py, এদের মধ্যে কার শক্তির মান বেশি বলতে পারবেন? আসলে আমাদের লেভেলের জন্য আমরা ধরে নিব, মানে দেওয়া আছে এই দুটা শক্তির মান সমান। এখন এটাই বলছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকতে পারে বা বিজোড় অবস্থায় থাকতে পারে। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম যে এগুলা সমশক্তি সম্পন্ন অরবিটাল এবং এই অরবিটালগুলোতে ইলেকট্রন সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকতে যায় এবং বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন হবে একমুখী। স্পিন মানে কি ভাইয়া? স্পিন মানে হলো ঘূর্ণনের দিক। তাহলে আমরা আরেকটা জিনিস একটু শিখে নেই। হুন্ডের নীতিতে এই চিহ্ন দ্বারা একটু তীর চিহ্ন হিসাবেও তোমরা মনে করতে পারো। এটা দ্বারা আমরা প্রকাশ করব ইলেকট্রন এবং এই বক্স দ্বারা আমরা অরবিটাল ভাবব। যেমন পি উপশক্তি স্তরের জন্য অরবিটাল ছিল 3টা, ডি এর জন্য ছিল 5টা, এরকম। তাহলে যদি আমরা পি এর বক্স চিন্তা করি, কয়টা হবে? 3টা বক্স হবে, কারণ পি উপশক্তি স্তরের 3টা অরবিটাল ছিল। কি কি ছিল? px, py, pz, এরকম। ডি এর জন্য ছিল 5টা এবং এফ এর জন্য 7টা বক্স হবে। সো এটা একটু সবাই খেয়াল রাখবা। এখন আমরা নীতিটা আবার পড়ি। সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে এবং বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন হবে একমুখী। এখন চিন্তা করেন, আপনার কাছে p5 এরকম একটা দেওয়া আছে। এখন পি এর জন্য আমরা জানতাম বক্স হবে 3টা, পি উপশক্তি স্তরের অরবিটাল 3টা, তাই জন্য বক্স 3টা, px, py, pz। এখন এই অরবিটালগুলোতে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে সেটাই আমরা হুন্ডের নীতিতে জানবো, নীতি অনুসারে। এখন কি বলছে? ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থার সৃষ্টি করে। সেক্ষেত্রে সবগুলা অরবিটালে আমরা একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করাবো এবং পরবর্তীতে যদি আরও ইলেকট্রন বেঁচে থাকে আমরা সেগুলোকে বিপরীতমুখী স্পিনে প্রথম দিক থেকে আবার বসিয়ে যাব। দেখেন, এরকম ছাড়া কি আরেকটা জিনিস আমরা আগেই জেনেছি, একটা অরবিটালে সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকতে পারে। দেখেন, প্রথমে একটা করে px একটা গেছে, py একটা গেছে, pz একটা গেছে এবং পরবর্তীতে আরও 2টা ইলেকট্রন বাকি থাকায় আবার সেগুলা বিপরীতমুখী স্পিনে গেছে। বুঝতে পারলাম ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে। এখন যদি বলি p4, এর জন্য হুন্ডের নীতি কীরকম হবে? দেখেন, চিন্তা করেন, পি এর জন্য 3টা বক্স হবে, px, py,
ইজেড। প্রথমে একটা একটা ইলেকট্রন প্রত্যেকটা অরবিটালে একমুখী স্পিনে প্রবেশ করবে এবং পরবর্তীতে যদি আরও ইলেকট্রন বেঁচে থাকে সেগুলো প্রথম দিক থেকে আবার বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। চিন্তা করেন এইরকম কম্বিনেশন ছাড়া অন্য কোনোভাবে কি এই সর্বোচ্চ মানে এখানে অযুগ্ম অবস্থায় কয়টা ইলেকট্রন রয়েছে? 2টা ইলেকট্রন। দেখুন এরকম কম্বিনেশন ছাড়া আর কোনোভাবে কি সর্বোচ্চ 2টা কিংবা তার অধিক অযুগ্ম অবস্থার সৃষ্টি করা যায় না। দেখেন এমসিকিউতে আপনাদের এরকমভাবে আসতে পারে, হয়তো বা এরকমভাবে দিয়ে দিবে। দেখেন এটা কি হুন্ডের নীতি অনুসরণ করছে? না। আবার হয়তো বা এরকমভাবে দেওয়া থাকলো, এটা কি হুন্ডের নীতি অনুসরণ করেছে? না। সো এমসিকিউতে যদি এভাবে অপশন দেওয়া থাকে আমরা হুন্ডের নীতি অনুসারে বলবো প্রথমটি সঠিক, কারণ সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমনভাবে অবস্থান করবে যেন সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থার সৃষ্টি হয়। সো হুন্ডের নীতি থেকে একটা প্রশ্ন খুব সচরাচর আসতে দেখা যায়, সেটা আমরা সলভ করে নেওয়ার চেষ্টা করব। প্রশ্নটা হলো, প্রশ্নটা সবাই লিখে ফেলো। হুন্ডের নীতি অনুসারে বক্স পদ্ধতিতে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো। এখন আসেন আমরা এই প্রশ্নটা আনসার করব। হুন্ডের নীতিতে আমরা কি বলছিলাম? সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থার সৃষ্টি করে এবং এই বিজোড় বা অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন হবে একমুখী। এখন নাইট্রোজেনের আমরা পারমাণবিক সংখ্যা কত জানতাম? 7। এটার ইলেকট্রন বিন্যাস আমরা করে ফেলি 1s2 2s2 এবং 2p3। এখন পি উপশক্তি স্তরের অরবিটাল কয়টা ছিল? 3টা। তাহলে আমরা এই অরবিটালগুলো দিয়ে একটু লেখার চেষ্টা করব। 2px 2py এবং 2pz। এগুলাতে একটা একটা ইলেকট্রন যাবে, এনে একটা, এখানে একটা, এখানে একটা। এটা হলো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এখন বক্স পদ্ধতিতে করলে আমরা শিখব বক্স পদ্ধতি। দেখেন প্রথমে এসের জন্য, এস উপশক্তি স্তরের জন্য অরবিটাল একটা, তাহলে একটা বক্স লিখবো আমরা, এটা ছিল 1s। ঠিক একইভাবে 2s এর জন্য একটা বক্স হবে এবং পি এর জন্য 3টা বক্স হবে, এটা হলো 2px, এটা 2py এবং 2pz। তাহলে দেখেন এখানে যেহেতু দুইটা ইলেকট্রন আছে তারা বিপরীতমুখী স্পিনে অবস্থান করবে। এখন এখানে হলো হুন্ডের নীতির প্রয়োগ। দেখেন যেহেতু 2p3 আছে এবং পি উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা 3টা, তাহলে 3টা অরবিটালে একটা একটা ইলেকট্রন একমুখী স্পিনে অবস্থান করবে। দেখেন তো একমুখী স্পিনে অবস্থান করায় সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থার সৃষ্টি হয়েছে। এখন এটা যদি আমরা তো অনেকভাবে এই 3টা ইলেকট্রন অরবিটালে প্রবেশ করাতে পারতাম, এরকমভাবে যদি প্রবেশ করাইতাম, সর্বাধিক সংখ্যক কি অযুগ্ম অবস্থার সৃষ্টি করে? না। তাহলে এই প্রশ্নটা এভাবে আমরা আনসার করার চেষ্টা করব। বইতে অনেক সময় বক্স পদ্ধতিটা এরকমভাবেও দেখানো হয়েছে। এরকমভাবেও দেখানো হয়েছে, এটা ছিল 1s 2s 2px 2py 2pz। এখানে দুইটা এক এক। এই স্পিনের দিকটা যদি তুমি এদিকেও দাও 3টাও তাও হবে। এখন এটাও হবে ওটাও হবে বক্স পদ্ধতি, তোমার কাছে যেটা স্বাচ্ছন্দ্য বোধ হয় তুমি ওইটা করার চেষ্টা করবে। সো হুন্ডের নীতি আমরা বুঝতে পারলাম যে হুন্ডের নীতি যে কী ছিল, আমি আরেকবার বলি শেষে। সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থার সৃষ্টি করে এবং এই অযুগ্ম
ইলেকট্রনের স্পিন হবে একমুখী। আর আরেকটা নোট আকারে তোমরা লিখে রাখতে পারো, এস অরবিটালে মানে এস উপশক্তি স্তরের একটি মাত্র অরবিটাল থাকায় এর ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য হয় না। আমি লিখে দিই, এস উপশক্তি স্তরে একটি মাত্র অরবিটাল থাকায় এর জন্য হুন্ডের নীতি প্রযোজ্য হয় না। আসলে এই কথাটা প্রযোজ্য হয় না চেয়ে আমরা বলতে পারি একটা মাত্র যেহেতু অরবিটাল আছে, মানে একটা মাত্র বক্স আছে, এখানে তো হুন্ডের নীতি প্রয়োগ করার কোনো দরকারই নাই। মানে হুন্ডের নীতি প্রযোজ্য হয়, হুন্ডের নীতি প্রয়োজনই হয় না, দরকার পড়ে না। তাহলে আমরা হুন্ডের নীতি বুঝতে পারলাম। আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। ভালো থাকো সবাই, ভাইয়ের জন্য দোয়া রাখবা। আসসালামু আলাইকুম।